শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন একজন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই দুই প্রিয় চরিত্র শার্লক হোমস আর তার বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19 শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করে 21 শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জোর নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য নরউড বিল্ডার। যে সময়ের কথা বলছি তখন মাত্র কয়েক মাস হলো অজ্ঞাতবাস সাঙ্গ করে ঘরে ফিরেছে হোমস। আমিও তার অনুরোধে প্র্যাকটিস বেচে দিয়ে ফিরে এসেছি বেকার স্ট্রিটের পুরনো বাড়িতে। চেয়ারে কাত হয়ে বসে হোমস অলসভাবে চোখ বুলিয়ে যাচ্ছে সকালের কাগজে। এমন সময় দুজনেই সজাগ হয়ে উঠলাম সদর দরজায় দারুণ জোরে ঘন্টা বাজানোর শব্দে। শুধু তাই নয়, সেই সঙ্গে দুমদাম ঢাক পেটানোর মতো শব্দ। কেউ যেন আর একটা সেকেন্ডও দাঁড়াতে না পেরে দমাদম ঘুষি মেরে চলেছে দরজার পাল্লার উপর। দরজা খোলার সঙ্গে সঙ্গে তীর বেগে সে ছুটে গেল হল ঘরের মধ্যে দিয়ে। তারপরে সিঁড়ির ওপর খটাখট জুতোর আওয়াজ। একসঙ্গে কয়েকটা ধাপ টপকে লাফিয়ে উঠলে যেমন হয়, এবং পর মুহূর্তেই ক্ষিপ্তের মতো ঘরে ঢুকলো একটি তরুণ। বিস্ফারিত চোখ, পাঙাশ পানা মুখের রং, উস্কো খুস্কো মাথার চুল। হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে আমাদের দুজনের মুখের ওপর বার কয়েক চোখ বুলিয়ে তরুণটি নিজেই লজ্জিত হয়ে পড়ল আমাদের জিজ্ঞাসু দৃষ্টি দেখে। এরকম অশোভনভাবে ঘরে ঢোকাটা খুবই অন্যায় এবং এজন্য ক্ষমা চাওয়া উচিত মনে করেই চেঁচিয়ে উঠল, আমি দুঃখিত মিস্টার হোমস। পাগল হতে আমার আর বাকি নেই। মিস্টার হোমস, আমি হতভাগ্য হেক্টর ম্যাকফারলেন। এই মুহূর্তে লন্ডনের সবচেয়ে দুর্ভাগা লোক আমি। দোহাই মিস্টার হোমস, ঈশ্বরের দোহাই, আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ। আমার গল্প শেষ করার আগেই যদি ওরা এসে পড়ে আমাকে গ্রেপ্তার করতে, ওদের কিছুক্ষণ আটকে রেখে আমাকে অকপটে যা সত্য তা বলবার সুযোগ দিন প্লিজ প্লিজ। আপনি যে আমার হয়ে তদন্তে নেমেছেন এই বিশ্বাস নিয়ে আমি খুশি মনে হাজতে যেতে রাজি আছি। গ্রেপ্তার করতে আসছে আপনাকে? শুনে খুবই সুখী, দারুণ ইন্টারেস্টিং লাগছে। তা কি চার্জে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে বলুন তো? লোয়ার নরউডের মিস্টার জোনাস ওল্ডাকারকে খুন করার চার্জে। কাঁপা হাতে হোমসের হাঁটু থেকে ডেইলি টেলিগ্রাফটা তুলে নিয়ে মেলে ধরল ম্যাকফারলেন। এই জায়গাটা চোখ পড়লেই আপনি বুঝতে পারতেন স্যার কি জন্যে সকালবেলায় এসে পৌঁছেছি আপনার কাছটিতে। লোকের মুখে মুখে এখন ঘুরছে আমার নাম আর আমার দুর্ভাগ্যের কাহিনী। মাঝখানের পাতাটা খুলে ধরল ম্যাকফারলেন। এই যে কিছু মনে করবেন না স্যার, আমি পড়ে শোনাচ্ছি। হেডলাইন দিয়েছে, লোয়ার নরউডের রহস্যজনক ব্যাপার, প্রখ্যাত স্থপতির অন্তর্ধান, হত্যা এবং গৃহদাহের সন্দেহ, কে হত্যাকারী, একটি সূত্র। মিস্টার হোমস এই সূত্র ধরেই ওরা এগিয়ে আসছে এবং আমি জানি শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হবে আমাকেই। লন্ডন ব্রিজ স্টেশন থেকে ওরা পিছু নিয়েছে আমার দৃঢ় বিশ্বাস শুধু গ্রেপ্তারি পরোয়ানাটা বার করার জন্যই ওরা যা সময় নিচ্ছে।
মিস্টার হোমস, এ খবর শুনলে আমার মায়ের মন একেবারেই ভেঙে যাবে। কিছুতেই সহ্য করতে পারবেন না উনি। ভয়ে বেদনায় দু হাত কচলাতে কচলাতে সামনে পেছনে দুলতে লাগলো ম্যাকফারলেন। ভালো করে তাকালাম তার দিকে। খুনের অপরাধে অভিযুক্ত সে, কিন্তু তার সোনালি চুলে, সুন্দর চেহারায়, নীল নীল ভয়ার্ত চোখে এবং পরিষ্কার দাড়ি গোঁফ কামানো মুখে দুর্বল ভাবাবেগের চিহ্ন। বয়স তার খুব জোর হলে 27 হবে। জামা কাপড় হাবভাব বেশ ভদ্রলোকের মতোই। হোমস বলল, যেটুকু সময় এখন আছে তার সদ্ব্যবহার করা যাক। পারসন, কাগজটা তুলে প্যারাগ্রাফটা একটু পড়ে শোনাও তো ভাই। জমকালো শিরোনামা নিচেই পড়লাম ইঙ্গিতময় সুদীর্ঘ খবর। আচ্ছা, এখানে লেখা আছে, গতকাল গভীর রাতে লোয়ার নরউডে এক গুরুতর অপরাধ সংঘটিত হইয়াছে। মিস্টার জোনাস ওল্ডাকার শহরতলির এই অঞ্চলের বহুদিনের বাসিন্দা এবং সকলেই তাহাকে চেনে। বহু বছর ধরিয়া স্থপতি ব্যবসা করিয়া তিনি সুনাম অর্জন করিয়াছেন। মিস্টার ওল্ডাকার চিরকুমার, তাহার বয়স 52 বছর। সিডেনহামের প্রান্তে ডিপ হাউসে তাহার নিবাস। রাস্তার নামকরণও তাহার বাড়ির নাম অনুসারে হইয়াছে। উৎকট খামখেয়াল স্বভাবের জন্য ওল্ডাকারের কিঞ্চিত নাম ডাক আছে। প্রচ্ছন্ন থাকিয়া অবসর জীবনযাপনেই তিনি অভ্যস্ত। সারা জীবন তিনি বিস্তর অর্থ উপার্জন করিয়াছেন এবং সঞ্চয়ও করিয়াছেন, কিন্তু কয়েক বছর হইল ব্যবসা হইতে সম্পূর্ণরূপে তিনি নিজেকে সরাইয়া আনিয়াছিলেন। বাড়ির পিছনে কাঠের বর্গার ক্ষুদ্র একটি স্তূপ কিন্তু আর সরানো হয় নাই। তাহার এই কাঠের স্তূপেই নাকি আগুন লাগিয়াছে। তৎক্ষণাৎ দমকল আসিয়া পৌঁছালেও কিন্তু আগুন বন্ধ করা গেল না। কাঠের বর্গাগুলো এমনই শুষ্ক ছিল যে দমকল বাহিনীর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করিয়া স্তূপটি পুড়িয়া একেবারে ছাই হইয়া গেল। এই পর্যন্ত সকলেই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা ভাবিয়াছিল, কিন্তু অচিরেই গুরুতর অপরাধ সংগঠনের চিহ্ন পাওয়া গেল। আগুন জ্বলার সময় বাড়ির মালিককে ধারে কাছে কোথাও দেখিতে না পাওয়ায় সবাই আশ্চর্য হইয়া গিয়েছিলেন। এখন দেখা গেল যে তিনি তাহার বাড়ি হইতে বেমালুম উধাও হইয়াছেন। ঘর পরীক্ষা করিয়া দেখা গেল যে রাত্রে তিনি শয্যা স্পর্শ করেন নাই। শয়ন কক্ষের আয়রন সেফটি খোলা এবং ঘরময় বহু মূল্যবান কাগজপত্র বিক্ষিপ্ত। আরো চিহ্ন পাওয়া গেল। ঘরে যেন একটি মরণ যুদ্ধ, একটি খণ্ড প্রলয় ঘটিয়া গিয়াছে। সামান্য রক্তের চিহ্ন পাওয়া গিয়াছে। একটি ওক কাঠের বেড়াইবার ছড়ির হাতলে রক্তের দাগ দেখা গিয়াছে। প্রকাশ, সেদিন বেশি রাত্রে শয়নকক্ষে মিস্টার ওল্ডাকার এক ভদ্রলোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। ছড়িটি তাহারই। ইনি লন্ডনের একজন তরুণ সলিসিটর। গ্রেহাম অ্যান্ড ম্যাকফারলেন, 426 গ্রেসামস বিল্ডিংস, ইসির জুনিয়র পার্টনার। নাম জন হেক্টর ম্যাকফারলেন। পুলিশের বিশ্বাস, প্রমাণাদি যা পাওয়া গিয়াছে তাহা দিয়া অনায়াসেই অপরাধের একটা বিশ্বাসযোগ্য এবং যুক্তিসঙ্গত মোটিভ খাড়া করা চলে। পরিণামে অত্যন্ত শিহরণমূলক তথ্যাদি প্রকাশ পাইবে। পরের খবর। এখানে আরেকটা খবর আছে লেখা, প্রেসে আসিবার সময় জোর গুজব শুনিলাম যে মিস্টার জোনাস ওল্ডাকারকে হত্যার অভিযোগে মিস্টার জন হেক্টর ম্যাকফারলেনকে গ্রেফতার করা হইয়াছে। অন্তত পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা যে বাহির হইয়াছে এই বিষয়ে সকলেই নিঃসন্দেহ। এটা শোনো। নরউড তদন্তের ফলে আরো কুটিল তথ্যাদি প্রকাশ পাইয়াছে। হতভাগ্য স্থপতির রুমে ধস্তাধস্তির চিহ্ন ছাড়াও এখন জানা গিয়াছে যে একতলার ফ্রেঞ্চ উইন্ডোগুলিও উন্মুক্ত ছিল। হিচড়াইয়া জানলার মধ্য দিয়া কাঠের স্তূপ পর্যন্ত লইয়া যাওয়ার চিহ্ন পাওয়া গিয়াছে এবং কাঠ কয়লা ও ছাই গাদার মধ্যে পুরা দেহাবশেষ দেখা গিয়াছে। পুলিশের ধারণা যে অতি চাঞ্চল্যকর একটি অপরাধ সংঘটিত হইয়াছে। হতভাগ্য স্থপতিকে তাহার শয়ন কক্ষে পিটাইয়া হত্যা করার পর কাগজপত্র লুট করা হইয়াছে এবং হত্যার সব চিহ্ন মুছিয়া দেওয়ার জন্য তাহার মৃতদেহকে টানিয়া কাঠের স্তূপে ফেলিয়া
আগুন দিয়া সব পুড়াইয়া ছাই করিয়া দেওয়া হইয়াছে। স্কটল্যান্ড ইয়ার্ডের স্বনামধন্য ইন্সপেক্টর লেস্ট্রেডের হাতে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হইয়াছে এবং তিনি তাহার অভ্যস্ত ক্ষিপ্রতা ও উৎসাহ সহকারে সূত্র অনুসরণ করিয়া কাজ প্রায় সারিয়া আনিয়াছেন। দু চোখ মুদে আঙুলে আঙুল জড়িয়ে হোমস এক মনে শুনছিল এই বিচিত্র কাহিনী। আমি থামলে পর অভ্যাস মতো অলস সুরে বলল, বাস্তবিকই বড় আজব কেস হে। বেশ কয়েকটা ভাববার মতো পয়েন্ট আছে। হ্যাঁ, ভালো কথা। মিস্টার ম্যাকফার্লেন, যা শুনলাম তাতে তো দেখছি যেসব প্রমাণ পাওয়া গেছে তার বলেই আপনার এতক্ষণে গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত, কিন্তু এখনো আপনি ধরা পড়েননি কেন আমি তো সেটাই বুঝলাম না। মিস্টার হোমস, আমার বাড়ি ব্ল্যাক হিদের টরিংটন লজে। আমার বাবা মাও থাকেন সেখানে, কিন্তু গত রাতে মিস্টার জোনাস ওল্ডাকারের সঙ্গে আমার কিছু কাজ থাকায় নরউডের একটা হোটেলে আমায় রাত কাটাতে হয়েছিল। আজ সকালে ট্রেনে ওঠার আগে পর্যন্ত আমি কিছুই শুনিনি। ট্রেনে উঠেই কাগজে চোখ বুলোতে গিয়েই আমি সব জানতে পারলাম। তখনই বুঝলাম কি বিষম বিপদে পড়েছি সম্পূর্ণ নিজের অজান্তেই। কাজেই আর এক সেকেন্ডও দেরি না করে সিধে চলে এলাম আপনার কাছে আপনার সাহায্যের জন্য। বেশ জানতাম বাড়ি অথবা অফিস এই দু জায়গার কোনোটিতে গেলে গ্রেপ্তার হতাম আমি, কিন্তু তা সত্ত্বেও লন্ডন ব্রিজের স্টেশন থেকে আমার পিছু নিয়েছে একটা লোক। বেশ বুঝছি গ্রেট হেভেন। ও কি! সদর দরজায় ঘটাং করে শব্দ হওয়ার সঙ্গে সিঁড়ির ওপর শুনলাম ভারী জুতোর শব্দ। পর মুহূর্তে ঘরে ঢুকলো বন্ধুবর লেস্ট্রেড। কাঁধের ওপর দিয়ে দেখলাম পেছনে দাঁড়িয়ে ইউনিফর্ম পরা দুজন পুলিশ। ঘরে ঢুকেই পুলিশি হুঙ্কার ছাড়লো লেস্ট্রেড, মিস্টার জন হেক্টর ম্যাকফার্লেন। আমাদের ক্লায়েন্ট বেচারা রক্তশূন্য মুখে উঠে দাঁড়ালো কাঁপতে কাঁপতে। লোয়ার নরউডের মিস্টার জোনাস ওল্ডাকারকে সুপরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করছি। হতাশভাবে কাঁধ ঝাঁকিয়ে আমাদের দিকে ফিরে তাকালো ম্যাকফার্লেন। তারপর ঝুপ করে চেয়ারে বসে পড়ল, এমন ভাবে গা এলিয়ে দিল যেন এইমাত্র গিলোটিনের নিচে মাথা ঢুকিয়ে দেয়া হলো তার। হোমস বলল, এক সেকেন্ড লেস্ট্রেড, এক সেকেন্ড। আধ ঘন্টার এদিক ওদিক হলে তোমার এমন কিছু ক্ষতি হবে না। ভদ্রলোক সব আদ্যপান্ত বলতে যাচ্ছেন, আর এমন সময় তুমি ধূমকেতুর মতো এসে উদয় হলে। এর মুখে সমস্ত ঘটনা আগা গোড়া শুনলে আমার তো মনে হয় তোমার আমার দুজনেরই উপকার হবে তাতে লেস্ট্রেড। শুনলেই বা কি আর না শুনলেই বা কি? হ্যাঁ, জোর চালানো কোনো অসুবিধাই আমার হবে না। তা হলেও লেস্ট্রেড, তোমার অনুমতি নিয়ে ভদ্রলোকের মুখেই আমি এ ঘটনার পুরো বিবরণটা শুনতে চাই। বেশ মিস্টার হোমস, আপনি যখন বলছেন তখন আর না বলবো না। অতীতে বার দুয়েক যথেষ্ট ফোর্সকে সাহায্য করেছেন আপনি। আপনার ঋণ স্কটল্যান্ড ইয়ার্ড কোনোদিন ভুলতে পারবে না। তবু মিস্টার ম্যাকফার্লেন যা বলবেন আমার সামনেই তাকে বলতে হবে, এবং এও জানিয়ে দিচ্ছি তিনি যা কিছু বলবেন সবই প্রমাণ হিসাবে তার বিরুদ্ধে কাজে লাগাবো আমরা। আমিও তাই চাই। আমার একান্ত অনুরোধ, ধৈর্য ধরে আমি যা বলতে চাই তা শুনুন এবং বিশ্বাস করুন আমার বক্তব্যের প্রতিটা অক্ষরই খাঁটি সত্য। ঘড়ির দিকে তাকিয়ে লেস্ট্রেড বলল, ঠিক আধ ঘন্টা সময় দিচ্ছি আপনাকে, যা বলবার আধ ঘন্টার মধ্যেই বলবেন। প্রথমেই বলে রাখি, মিস্টার জোনাস ওল্ডাকার সম্বন্ধে আমি কিছুই জানতাম না। পরিচয় ছিল শুধু নামের সঙ্গে, কেননা বহু বছর আগে আমাদের বাবা মার খুবই ঘনিষ্ঠ ছিলেন। তারপর কে যে কোন দিকে ছিটকে গেছে তার কোনো হদিস ছিল না। সেই কারণেই গতকাল বেলা প্রায় 3টের সময় তাকে আমার সিটি অফিসে ঢুকতে দেখে খুবই অবাক হয়ে গেছিলাম। আর অবাক হলাম যখন শুনলাম তার আসার উদ্দেশ্যটা কি। হাতে করে নোট বইয়ের কয়েকটা ছেঁড়া পাতায় তিনি অনেক কিছু লিখে এনেছিলেন। এই দেখুন সেই 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 কাগজগুলো, এই দেখুন। টেবিলের উপর ছেঁড়া পাতাগুলো রেখে মিস্টার ওল্ডাকার বললেন, এই আমার উইল। মিস্টার ম্যাকফার্লেন, কানুন মাফিক যা কিছু করতে হয় করুন। পাকাপোক্ত না হওয়া পর্যন্ত এখানেই বসে রইলাম আমি। কপি করতে গিয়ে চোখ কপালে উঠল আমার তখনকার অবস্থাটা আপনিও খানিকটা অনুমান করতে পারবেন সব শুনলে। দেখলাম সামান্য একটু রাখা ঢাকা ছাড়া তার সমস্ত সম্পত্তি আমায় দিয়ে গেছেন তিনি। ভদ্রলোকের চেহারাটা অদ্ভুত, ছোটখাটো মানুষ,
ওই অনেকটা নেউলের মতো খড়বড়ে। চোখের পাতাগুলো সমস্ত সাদা। চোখ তুলতেই দেখি তীক্ষ্ণ ধূসর চোখে সকৌতুক আমার দিকে তাকিয়ে আছেন উনি। উইলের শর্ত পড়তে পড়তে নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি, কিন্তু তিনি বুঝিয়ে বললেন যে তিনি তো চিরকুমার, বয়সও হয়েছে যথেষ্ট, কিন্তু জীবিত আত্মীয় স্বজন বিশেষ কেউই নেই তার। আমি যখন নাবালক তখন থেকেই আমার বাবা মাকে চেনেন তিনি, আর অনেক দিন ধরেই শুনেছেন যে ছেলে হিসেবে আমি নাকি হীরের টুকরো, আর সেই জন্যই নিশ্চিত ছিলেন যে আমার হাতে তার সম্পত্তি দিয়ে নিশ্চিন্তে চোখ মুছতে পারবেন তিনি। আমি তো সব শুনে এমন তোতলা হয়ে গেলাম যে সামান্য ধন্যবাদটুকুও দিতে পারলাম না। যথারীতি শেষ হলো উইল। ওর সই হবার পর সাক্ষী হিসেবে সই করলো আমার কেরানি। উইলটা লেখা হয়েছে একটা নীল কাগজে, আর এই কাগজগুলো তো বললামই তার নিজের হাতে লেখা উইলের খসড়া। উইলের পালা চুকে গেলে মিস্টার ওল্ডাকার বললেন যে বাড়ির লিজ, মর্টগেজ, রসিদ, টাইটেল ডিড ইত্যাদি অনেক রকম দলিল আমার একবার দেখে এবং বুঝে নেওয়া দরকার। এসব কাজ একেবারে চুকে বুকে না যাওয়া পর্যন্ত নাকি কিছুতেই শান্তি পাবেন না উনি। তাই অনেক করে অনুরোধ করলেন। গত রাতেই যেন উইলটা নিয়ে তার নরউডের বাড়িতে আমি যাই সব ঝামেলা মিটিয়ে ফেলার জন্য। যাবার সময় তিনি বলে গেলেন, তুমি কিন্তু বাবা একটা কথাও এখন তোমার বাবা মাকে জানিও না, কেমন? সব শেষ করে তারপর তাদের চমকে দেওয়া যাবে, কি বলো? উনি এ নিয়ে বেশ জেদাজেদি শুরু করলেন এবং শেষ পর্যন্ত আমাকে দিয়ে শপথ করিয়ে তবেই বিদায় নিলেন। বুঝতেই পারছেন মিস্টার হোমস, তার এই অসামান্য অনুরোধ না শোনার মতো মনের অবস্থা তখন নেই। তিনি যা বলতেন তাই শুনতে রাজি ছিলাম তখন। আমার যা উপকার তিনি করলেন তা ভোলার নয়, এবং তার যে কোনো ইচ্ছাই অক্ষরে অক্ষরে পালন করতে চেয়েছিলাম আমি। বাড়িতে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিলাম, জানিয়ে দিলাম যে জরুরি কাজে আটকা পড়ে যাওয়ায় কত রাতে যে বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই। মিস্টার ওল্ডাকার বলে গেছিলেন 9টার আগে তিনি বাড়িতে নাও থাকতে পারেন, কাজেই 9টার সময় পৌঁছে তার সঙ্গে ডিনার খাওয়ার নিমন্ত্রণও জানিয়ে গেলেন। বাড়ি খুঁজে বার করতে একটু বেগ পেতে হয়েছিল আমায়, কাজেই 9:30 নাগাদ পৌঁছালাম আমি। তাকে দেখলাম। এক সেকেন্ড, দরজা খুলেছিল কে? ওই একজন মাঝবয়সী স্ত্রীলোক। আমার তো মনে হয় ঘরকন্যার বন্দোবস্ত তিনিই করেন। আর আর আপনার নাম উল্লেখ করেছিলেন ওই স্ত্রী লোকটি, তাই না? এক্স্যাক্টলি। তারপর বলে যান। ঘাম ভেজা কপাল মুছে নিয়ে বলে চলল ম্যাকফারলেন। পিছু পিছু এলাম বসবার ঘরে। পরিমিত খাবার আগে থেকেই সাজানো ছিল। খাওয়ার পরে মিস্টার জোনাস ওল্ডাকার আমাকে তার শোবার ঘরে নিয়ে গেলেন। ঘরের মধ্যে একটা আয়রন শেফ দেখলাম। মিস্টার ওল্ডাকার শেফটা খুলে ফেলে এক গাদা দলিল বার করে আমাকে দেখাতে বসলেন। দলিলের পাহাড় থেকে যখন চোখ তুললাম তখন অনেকটাই রাত হয়েছে, 11টা কি 12টা অথবা তার মাঝামাঝি হবে। মিস্টার ওল্ডাকার আর স্ত্রীলোকটিকে বিরক্ত করতে চাইলেন না। ফ্রেঞ্চ উইন্ডো আগাগোড়া খোলাই ছিল। আমাকে তার মধ্যে দিয়েই বিদায় দিলেন তিনি। আচ্ছা, পর্দাটা কি ফেলা ছিল? আসলে এটা ঠিক বলতে পারবো না, তবে মনে হয় অর্ধেক ফেলা ছিল। হ্যাঁ, মনে পড়েছে। জানলাটা পুরোপুরি খুলে নেওয়ার জন্য পর্দাটা তুলে ধরেছিলেন উনি। ছড়িটা খুঁজে পেলাম না। মিস্টার ওল্ডাকার বললেন, ঘাবড়িও না বাবা, ঘাবড়িও না, মাঝে মাঝে এখন তো দেখা হবেই, আবার না আসা পর্যন্ত ওটা আমার কাছেই গচ্ছিত থাকুক, কেমন? আমি চলে এলাম। আসবার সময় দেখে এলাম আয়রন শেফ খোলা, দলিলপত্র বান্ডিল বাঁধা অবস্থায় টেবিলের উপর রাখা। এত রাত হয়ে গেছিল যে ব্ল্যাক হিদে ফিরে যাওয়া আর সম্ভব হয়নি গত রাত্রে। তাই অ্যানারলি আর্মস এ রাত কাটিয়ে আজ সকালে ট্রেনে উঠে কাগজের চোখ পড়তেই চক্ষু স্থির হয়ে গেল আমার। এর আগে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। চমকদার এই ব্যাখ্যাখানা শোনার সময় বার দুয়েক ভুরু তুলেছিল লেস্ট্রেড। এখন বলল, আর কিছু জিজ্ঞাসা করতে চান মিস্টার হোমস? না, ব্ল্যাক হিদে পৌঁছানোর আগে নয়। নরউডে বলুন। ও হ্যাঁ, নরউডেই বটে। মুখে তার অতি পরিচিত পেটেন্ট দুর্বোধ্য হাসি।
বিচিত্র কৌতূহল চোখে নিয়ে বলল লেস্ট্রেড। মিস্টার শার্লক হোমস, দেখছি আপনার সঙ্গে কিছু আলাপ আলোচনা দরকার। মিস্টার ম্যাকফার্লেন, গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। দুজন কনস্টেবল অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আপনার জন্য বাইরে। শেষবারের মতো করুণ মিনতি মাখানো চোখে আমাদের পানে তাকিয়ে বেরিয়ে গেল ম্যাকফার্লেন। অফিসার দুজন দুপাশ থেকে তাকে নিয়ে গেল অপেক্ষমান গাড়িতে। উইলের খসড়া করা নোট বইয়ের ছেঁড়া কাগজগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ চোখে দেখছিল হোমস। তাঁর সারা মুখে আগ্রহের নিবিড় রোশনাই। কাগজগুলো লেস্ট্রেডের দিকে ঠেলে দিয়ে বলল, দলিলটায় কতকগুলো বিদঘুটে পয়েন্ট রয়েছে লেস্ট্রেড, তাই না? এমনভাবে কাগজগুলো দেখতে লাগলো লেস্ট্রেড যেন সবকিছু গুলিয়ে গেল তার। একটু পরে বলল, লেখাটা পড়াও তো দেখছি বেশ মুশকিল। প্রথম কয়েকটা লাইন বেশ পড়া যাচ্ছে, কিন্তু তারপর আবার দ্বিতীয় পাতার মাঝের লাইনগুলো বেশ স্পষ্ট, আর বোঝা যাচ্ছে সবশেষে দু একটা লাইন। ওগুলো ঠিক যেন ওই ছাপার অক্ষরে লেখা, কিন্তু মাঝের গুলো, বিশেষ করে 3 জায়গায় লেখা, দেখো এমনই যাচ্ছে তাই যে একদম পড়তে পারছি না আমি। আচ্ছা, এর মানে কি? আপনিই বলুন না এর মানে কি। মানে অতি সোজা। এটা লেখা হয়েছে চলন্ত ট্রেনের মধ্যে। স্পষ্ট লেখা মানে ট্রেন দাঁড়িয়েছিল, খারাপ লেখা মানে ট্রেন চলছিল, আর একদম যাচ্ছে তাই লেখা মানে ট্রেন কোনো পয়েন্টের ওপর দিয়ে যাচ্ছিল। সিম্পল। যে কোনো সায়েন্টিফিক এক্সপার্ট এক নজরেই বলবেন যে খসড়া করা হয়েছে শহরতলির লাইনে, কেননা কোনো বিরাট শহরের একেবারে কাছটিতে আর কোথাও পরপর এত পয়েন্ট দেখতে পাওয়া যায় না। আচ্ছা, ধরে নেওয়া যাক ট্রেন চলার সময় সারা পথটুকুই খসড়া করতে গেছে, তাহলে ট্রেনটা এক্সপ্রেস নরউড আর লন্ডন ব্রিজের মাঝামাঝি জায়গায় শুধু থেমেছে একবারই। মিস্টার হোমস, আপনি যখন আপনার থিওরি নিয়ে বক্তৃতা শুরু করেন তখন আর আপনার নাগাল পাওয়া এ শর্মার কর্ম নয়। বর্তমান কেসের সঙ্গে এসবের কি সম্পর্ক তাই তো বুঝলাম না। সম্পর্ক এইটুকুই যে জোনাস ওয়াল্ডাকার যে গতকাল নরউড থেকে লন্ডন ব্রিজ আসার সময় উইলটে লিখেছিলেন, ম্যাকফার্লেনের এই কাহিনীর অন্তত এই অংশটুকুর সত্যতা প্রমাণিত হলো। এরকম দরকারি একটা দলিল এমন জাতাভাবে লেখা হয়েছে ভাবলেও অদ্ভুত লাগে, তাই না? হ্যাঁ, এর অর্থ এই দাঁড়াতে পারে যে ওল্ড ডাকার উইলটায় কোনো রকম গুরুত্বই আরোপ করেননি। উইল মতোই যে সব কিছু হবে এরকম ধারণা একেবারেই তার মনে ছিল না। কার্যকর করার ইচ্ছে না নিয়ে কোনো উইল যদি কেউ লেখে তাহলে তা এভাবেই লেখা স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু ভুলবেন না, নিজের মৃত্যুর পরোয়ানাও লেখা হয়েছে এই সঙ্গে। ওহো, তুমি বুঝি তাই মনে করো? না, আপনি মনে করেন না? হতেও পারে। কেসটা কিন্তু এখনো তেমন পরিষ্কার হয়নি আমার কাছে। এখনো হয়নি? এমন জলবৎ তরলং জিনিসটা যদি এখনো অপরিষ্কার থেকে যায় আপনার কাছে, তাহলে তো আমি নাচার। এমন কি আর কঠিন ব্যাপার? বলা নেই কওয়া নেই, হঠাৎ যদি একটা জোয়ান ছেলে একদিন শোনে যে বিশেষ একটা বুড়ো অক্কা পেলেই বিরাট একটা সম্পত্তি হাতের মুঠোয় এসে যাচ্ছে, সে কি করবে তখন? খবরটা 5 কান না করে চুপিসারে বুড়োর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে সেই রাতেই তার বাড়ির সাক্ষাৎকারের বন্দোবস্ত করবে। সবার আগে দেখা করার অছিলা খুঁজে বার করাটা বিশেষ কিছু কঠিন নয়, কিন্তু তারপর বাড়ির বাইরে ঘাপটি মেরে বসে থাকবে কোথাও, যতক্ষণ না বুড়োর একমাত্র সঙ্গী চাকরটার নাক ডাকতে শুরু করেছে। এরপর তো খুবই সহজ। নিরালায় নিশুতি রাতের বুড়োর ঘরে ঢুকে তাকে পরলোকের পথ দেখিয়ে দেওয়ার পর লাশটাকে কাঠের গাদায় ঢুকিয়ে সব শুদ্ধ আগুন লাগিয়ে দিয়ে খোশ মেজাজে বাকি রাতটা কাছাকাছি কোনো হোটেলে কাটিয়ে দেওয়াটা খুব কি অস্বাভাবিক, মিস্টার হোমস? ঘরের মধ্যে ছড়িটার ওপর রক্তের দাগ যা পাওয়া গেছে তা খুবই সামান্য, অর্থাৎ আগে থেকেই খুনের মতলব ছিল রক্তারক্তি না করেই কাজ সারা। লাশ পুড়িয়ে ছাই করে দেওয়ার মূলেও সেই কারণ, সব প্রমাণ নিশ্চিহ্ন করে দেওয়া। কিরকম লাগলো মিস্টার হোমস? সম্ভব বলে মনে হচ্ছে নাকি? একটু বেশি রকমের সম্ভব বলে মনে হচ্ছে। মাই গড লেস্ট্রেড,
তোমার মস্ত মস্ত গুণগুলোয় কল্পনায় খাদ একেবারেই নেই। কিন্তু একটু একটু যদি থাকতো, এক মুহূর্তের জন্যেও যদি বেচারা ম্যাকফারলেনের জায়গায় নিজেকে কল্পনা করতে, তাহলে তুমি যত বড় দুঃসাহসী হও না কেন, দিনে উইল করার প্রায় সঙ্গে সঙ্গে সেই রাতেই বুড়ো ওল্ড ডাকারকে কি খুন করার প্ল্যান করতে? দুটো অসাধারণ ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যাওয়াটা তোমার পক্ষে খুব বিপজ্জনক হয়ে দাঁড়াতো না? আর দেখো, খুন করার উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছে, অথচ সাক্ষী রেখে যাচ্ছে চাকরকে। কেমন তোর প্ল্যান? সবশেষে এত কষ্টে লাশটাকে সরিয়ে এনে কাঠের গাদায় আগুন দিলে খুনের প্রমাণ নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে, অথচ রক্ত মাখা ছড়িটা রেখে এলো বুড়োর ঘরে। তুমি হলে তাই করতে কি লেস্ট্রেড? এরকম বুঝছো? এও সম্ভব বলে মনে হয়। কিন্তু ছড়ি সম্বন্ধে বলা যায় যে, অবশ্য আপনিও তা জানেন, খুনের সময় এবং পরে খুনি বেসামাল হয়ে পড়ে এমন সব অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে যা ঠান্ডা মাথায় কারোর পক্ষেই সম্ভব হয় না। আবার ঘরে ফিরে গিয়ে ছড়ি আনার সাহস বোধ হয় তার ছিল না। না মিস্টার হোমস, এতে চলবে না। অন্য কোনো থিওরি যদি থাকে তো দিন। কম করে 8 ডজন থিওরি এই মুহূর্তে তোমায় দিতে পারি লেস্ট্রেড। কিন্তু একটা পয়েন্ট শুধু মনে রাখবেন মিস্টার হোমস, মৃতের ঘর থেকে যত দূর জানি কোনো কাগজপত্র খোয়া যায়নি। আর কাগজপত্র খোয়া না গেলে সমূহ লাভ যার, এমন লোক শুধু একজনই আছে পৃথিবীতে। আইন অনুসারে সমস্ত সম্পত্তির মালিক এখন মিস্টার ম্যাকফারলেন। কাগজপত্র তো যথাসময়ে তার হাতে আসছেই, কাজেই সে তা সরাতে যাবে কেন? কথাটা শুনে মনে হলো হোমসের মনে খটকা লেগেছে। দেখো লেস্ট্রেড, অস্বীকার করে লাভ নেই যে প্রমাণগুলো সবই তোমার থিওরির অনুকূলে। তা সত্ত্বেও একটা কথাই শুধু বলতে চাই তোমায় লেস্ট্রেড, অন্যান্য থিওরি থাকা খুব বিচিত্র নয়। যাক, তোমার কথা মতেই দেখা যাক না কার দৌড় কত দূর। গুড মর্নিং। নরুডে আজকে এলেও আসতে পারি, গেলে দেখতে পাবো কি রকম কাজকর্ম চলছে তোমার। লেস্ট্রেড চোখের আড়াল হতেই তৎপর হয়ে উঠল হোমস। এমন ভাবে গোছগাছ শুরু করে দিলে না জানি কি হাড় ভাঙা পরিশ্রমের কাজেই তাকে বেরোতে হবে সারাদিন। ফ্রককোটটার মধ্যে হাত লাগাতে লাগাতে বলল হোমস, ওয়াটসন, আমার প্রথম গন্তব্যস্থান হচ্ছে ব্ল্যাক হিদ। ব্ল্যাক হিদ? নরউড নয় কেন? কেননা কেসটার 1 নম্বর বৈচিত্র্য হচ্ছে একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই দুটো আশ্চর্য ঘটনা। পুলিশ মনোযোগ দিচ্ছে দ্বিতীয় ঘটনায়, কেননা উনি সরাসরি জড়িয়ে আছে এর সঙ্গে। কিন্তু আমার মতে যুক্তির পথ ধরেই যদি চলতে হয়, তাহলে প্রথম ঘটনা থেকে তদন্ত শুরু করা উচিত। অনেক বেলায় ফিরল হোমস। শুকনো মুখ দেখেই বুঝলাম ব্যর্থ হয়েছে সে। ব্ল্যাকহিথ গেছিলে? হ্যাঁ, গেছিলাম, এবং গিয়েই জেনেছি যে বুড়ো ওল্ড টাকারের মতো পাজির পা ঝাড়া দুনিয়ায় আর দুটো নেই। ম্যাকফারলেনের বাবা ছেলের খোঁজে বেরিয়েছিলেন, মা বাড়িতেই ছিলেন। ছোটখাটো হৃষ্টপুষ্ট ভদ্রমহিলা, নীল নীল চোখ। ভয় আর ঘৃণায় তার সে কাঁপুনি যদি তুমি দেখতে। ওয়াটসন, ম্যাকফারলেনের অপরাধ স্বীকার করা তো দূরের কথা, এরকম কোনো সম্ভাবনাও তিনি মানতে রাজি নন। ভেবেছিলাম ওল্ড টাকারের শোচনীয় পরিণতি শুনে বিস্মিত হবেন ভদ্রমহিলা, নিদেন পক্ষে একটু দুঃখ প্রকাশ করবেন, কিন্তু সেসবের ধার দিয়েও উনি গেলেন না। ওল্ড টাকারের নাম শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে গিয়ে প্রথমেই ভদ্রমহিলা বললেন, মানুষ তো নয়, যেন যেন একটা আস্ত বাঁদর। শুধু আজ বলে নয়, ও জোয়ান বয়স থেকেই এই রকম, যেমন ধরিবাজ তেমনই বদমাস। আমি ওনাকে বললাম, আচ্ছা তাহলে আপনি সে সময় ওকে চিনতেন বলুন? শুধু চিনতাম নয়, হরে হরে চিনতাম। লোকটা এক সময় আমাকে বিয়ে করতে চেয়েছিল মিস্টার হোমস। হ্যাঁ, কিন্তু আমার কপাল ভালো, সেই সময়ে আমার একটু সুমতি হওয়ায় এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে বিয়ে করি ওর চাইতে গরিব একজন লোককে। ওল্ড ডাকাত তাহলে আপনাকে ক্ষমা করেছেন বলতে হবে।
তা না হলে তার সমস্ত সম্পত্তি আপনার ছেলেকে দিয়ে যেতেন। হাসালেন। ওয়াটসন, তুমি বললে বিশ্বাস করবে না, আগুনে যেন ঘি পড়ল। দপ করে জ্বলে উঠে চিৎকার করে উঠলেন ম্যাকফার্লেনের মা। জীবিত অথবা মৃত জোনাস ওল্ডাকারের কাছ থেকে কানা করিও চাই না আমার ছেলে অথবা আমি। বৃথাই চেষ্টা করলাম কিছুক্ষণ, কিন্তু আমাদের অনুমানের অনুকূলে তো দূরের কথা, প্রতিকূলেও কোনো পয়েন্ট পেলাম না ভদ্রমহিলার কাছ থেকে। শেষকালে হাল ছেড়ে দিয়ে গেলাম নরউডে। প্রকাণ্ড হাল ফ্যাশনের ভিলা এই ডিপডেন হাউস। ইট বার করা দেওয়াল, পলেস তারার কোনো বালাই নেই। অনেকটা জমির ওপর দাঁড়িয়ে বাড়িটা। সামনের লনটা লরের লতায় ঢেকে গেছে। রাস্তা থেকে একটু পেছনে ডান দিকে কাঠের স্তূপ রাখার উঠোন। আগুন লেগেছিল এখানেই। নোট বইয়ের পাতায় মোটামুটি একটা স্কেচ করে এনেছি জায়গাটা। বাঁদিকের জানলাটা মিস্টার ওল্ডাকারের ঘরের। এই দেখো, দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে জানলার মধ্যে দিয়ে ঘরের ভেতর দেখা যায়। আজকের অভিযানে এইটাই আমার একমাত্র সান্ত্বনা। লেস্ট্রেডকে দেখতে পেলাম না ওখানে, কিন্তু হেড কনস্টেবল বেশ খাতির করে সব দেখালে। আমি যাওয়ার ঠিক আগেই ওরা নাকি হিরে জহরত পাওয়ার মতো বিরাট একটা আবিষ্কার করেছে শুনলাম। ছাই গাদা ঘাঁটতে ঘাঁটতে পোড়া দেহাবশেষ ছাড়াও কতগুলো বিরং ধাতুর চাকতি পেয়েছে। আর খুব যত্ন করে চাকতিগুলো পরীক্ষা করে দেখলাম ওগুলো ট্রাউজার্সের বোতাম না হয়ে যায় না। একটা বোতামের ওপর ইয়ামস লেখা দেখে চিনতে পারলাম বুড়ো ওল্ডাকারের দর্জিকে। তারপর লনটা তন্ন তন্ন করে দেখলাম যদি কিছু চিহ্ন টিহ্ন পাওয়া যায়, কিন্তু অনাবৃষ্টির ফলে জমি শুকিয়ে এমনই লোহার মতো হয়ে গেছিল যে শুধুই পন্দশ্রমই হলো। কাঠের গাদার সঙ্গে এক রেখায় নিচু একটা ঝোপ ছিল। ওই ঝোপের মধ্যে দিয়ে ভারী একটা বস্তু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আর কিছু আবিষ্কার করতে পারলাম না আমি। অর্থাৎ যা কিছু পেলাম সবই পুলিশের থিওরির সপক্ষে। অগাস্টের সূর্য পিঠে নিয়ে লনের উপর হামাগুড়ি দিলাম ঘণ্টাখানেক ধরে, কিন্তু যে তিমিরে ছিলাম রইলাম সেই তিমিরেই। যখন এত করেও এক কণা আলোকপাত করতে পারলাম না, তখন ধুত্তর বলে উঠে দাঁড়ালাম ধুলো ঝেড়ে। যাই হোক, এইসব বহারম্ভে লঘুক্রিয়ার পর গেলাম শোয়ার ঘরে। যথারীতি পরীক্ষা করলাম। রক্তের দাগ দেখলাম খুবই সামান্য, তাও বিবর্ণ হয়ে এসেছে, কিন্তু তবু চিহ্নটা যে তাজা রক্তের সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ছড়িটাকে ওরা নিয়ে গেছিল, কিন্তু তাতেও শুনেছি রক্তের দাগ খুবই সামান্য। ছড়িটা যে আমাদের মক্কেলের সেই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। ম্যাকফার্লেন তো নিজেই স্বীকার করেছে কার্পেটের ওপর দুজন পুরুষের পায়ের ছাপ পেলাম, কিন্তু কোনো তৃতীয় জনের নয়। অর্থাৎ আর একবার টেক্কা মারল লেস্ট্রেড। প্রতিটা প্রমাণ, প্রতিটি খুঁটিনাটি একে একে জোরালো করে তুলছে ওর থিওরিকে। আর আমরাই শুধু 9 যোজন অবস্থায় দাঁড়িয়ে লম্বা থিওরি আউড়ে যাচ্ছে। হ্যাঁ, আসার সামান্য একটু আলো দেখেছিলাম, কিন্তু তাও শেষ পর্যন্ত টিকল না। আয়রন শেফের জিনিসপত্র তন্ন তন্ন করে দেখলাম। বেশিরভাগ কাগজপত্রই অবশ্য লেস্ট্রেড রেখে গেছিল বাইরের টেবিলের ওপর। সিল করা কতগুলো খামে ছিল কাগজগুলো। পুলিশ দু একটা খুলেছে দেখলাম। দেখে শুনে দলিলগুলো খুব বিশেষ দরকারি বলে মনে হলো না। ব্যাংকের পাসবই দেখে মিস্টার ওল্ডাকারের আর্থিক প্রাচুর্যেরও বিশেষ কোনো প্রমাণ পেলাম না। এইটুকু বুঝলাম যে সবগুলো কাগজ সেখানে নেই। কতকগুলো দলিলের বারবার উল্লেখ দেখে মনে হলো আসল দলিল বোধহয় সেগুলোই, কিন্তু খুঁজে পেলাম না একটা। শুধু এইটুকুই যদি আমরা অকাট্যভাবে প্রমাণ করতে পারি তাহলে তো এক হাত নেওয়া যায় লেস্ট্রেডের ওপর। লেস্ট্রেড খুব বড়াই করে গেল না, যে লোক সবকিছুরই মালিক হতে চলেছে দুদিন পরেই তার পক্ষে কাগজপত্র সরানো কোনো মতেই সম্ভব নয়। কাজেই কাগজপত্র যে কিছু হারিয়েছে তা প্রমাণ করতে পারলেই অন্তত কিছুটা কাজ হয়। বাড়ির প্রতিটি মিলিমিটার তন্ন তন্ন করে দেখে শেষকালে হাল ছেড়ে দিয়ে পড়লাম ঘরকন্যার কাজ যিনি দেখাশোনা করেন তাকে নিয়ে। ভদ্রমহিলার নাম মিসেস লেক্সিংটন। মাথায় খাটো, গায়ের রং ময়লা, কথাবার্তা খুবই অল্প বলেন, আর তেরচা চোখে সব সময় সন্দেহের ছায়া।
ইচ্ছে করলে লেক্সিংটন আমাকে অনেক কিছুই বলতে পারতেন, কিন্তু অনেক কিছু তো দূরের কথা, সামান্য কিছুও বার করতে পারলাম না তার মোম আটা মুখ থেকে। 9:30টার সময় মিস্টার ম্যাকফারলেনকে তিনি দরজা খুলে দিয়েছিলেন। তার আগেই নাকি তার হাত দুটো খসে যাওয়া উচিত ছিল, তাহলে তো আর এত বড় কাণ্ডটা ঘটতো না। 10:30টার সময় শুতে গেছিলেন তিনি, শোয়ার ঘর এক প্রান্তে। কাজেই এরপর কি হয়েছে না হয়েছে তা জানা তার পক্ষে সম্ভব নয়। যতদূর মনে হয় মিস্টার ম্যাকফারলেন তার টুপি আর ছড়িটা হল ঘরে রেখে গেছিলেন। হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তার। মিস্টার ওল্ডাকারকে নিশ্চয়ই খুন করা হয়েছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। তার কোনো শত্রু ছিল কি না, শত্রু কার নেই, কিন্তু মিস্টার ওল্ডাকার নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন 24 ঘন্টা, এবং ব্যবসা সংক্রান্ত কথা না থাকলে লোকজনের সঙ্গে দেখাও তিনি করতেন না। বোতামগুলো দেখেছেন মিসেস লেক্সিংটন। গত রাতে মিস্টার ওল্ডাকার যে ট্রাউজার্স পরেছিলেন বোতামগুলো তারই। মাসখানেক বৃষ্টি না হওয়ায় কাঠের গাদা শুকিয়ে খটখটে হয়ে গিয়েছিল, কাজেই খড়ের গাদার মতো দাউ দাউ করে সব জ্বলতে থাকে। মিসেস লেক্সিংটন এসে যখন পৌঁছালেন তখন আগুনের লকলকে শিখা ছাড়া আর কিছুই তিনি দেখতে পাননি। মাংস পোড়ার গন্ধ পেয়েছিলেন তিনি এবং দমকল বাহিনীর লোকেরা। মিস্টার ওল্ডাকারের ব্যক্তিগত ব্যাপারে বা দলিলপত্র সম্বন্ধে কিছুই জানেন না মিসেস লেক্সিংটন। মাই ডিয়ার ওয়াটসন, এই হলো আমার আজকের ব্যর্থতার রিপোর্ট। কিন্তু তবুও প্রবল প্রত্যয় যেন ঠিকরে পড়ে তার সরু সরু শিরাবহুল হাতের শক্ত মুঠির মধ্য দিয়ে। তবুও আমি জানি সব ভুল, সব মিথ্যে। কোথায় যেন কি একটা লুকিয়ে আছে, কিছুতেই আড়াল থেকে তার সামনে আসছে না। ওয়াটসন, আমার দৃঢ় বিশ্বাস মিসেস লেক্সিংটন ভালোভাবেই জানেন তা কি। ভদ্রমহিলার দু চোখে আমি এমন একটা চাপা বেপরোয়া ভাব দেখেছি যা শুধু জেনে শুনে অপরাধ যারা করে বা লুকিয়ে রাখে তাদের চোখেই দেখা যায়। যাক, এ নিয়ে আর মিথ্যে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই ওয়াটসন। দৈব যদি সহায় হয়, কপাল জোরে আকাশ ফুঁড়ে কোনো প্রমাণ যদি হাতের মুঠোয় এসে পড়ে, তবেই যেন এ রহস্যের আসল সমাধান আবিষ্কার করে তাক লাগিয়ে দিতে পারবো জনসাধারণকে। তা না হলে আমার সাফল্যের ইতিহাসে চিরকাল ব্যর্থতার কালিমা নিয়ে বেঁচে থাকবে নরর অন্তর্ধানের এই বিচিত্র মামলা। এত ভেঙে পড়ছো কেন? ম্যাকফারলেনের চেহারা দেখেও তো জুরিদের মন টলতে পারে। মাই ডিয়ার ওয়াটসন, বড় বিপজ্জনক যুক্তি এনে ফেললে তুমি। 1 নাম্বারের খুনে গুন্ডা বার্ট স্টিভেন্সের কথা তোমার মনে আছে? 87 সালে আমাদেরকেও তার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিল, মনে পড়েছে? তার চেয়ে গোবেচারা শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মানুষ কি আর তুমি দেখেছো? তা অবশ্য সত্যি। আর 2 নম্বর থিওরি না পেলে ত্রিলোকের কারোর ক্ষমতা নেই ম্যাকফারলেনকে ফাঁসির দড়ি থেকে রক্ষা করে। ওর বিরুদ্ধে যা মামলা দাঁড় করানো হবে তার মধ্যে একরতি ভুলও খুঁজে পাবে না তুমি। উল্টে যত দিন যাচ্ছে ততই নিত্য নতুন প্রমাণ বার করে কেসটা জোরালো করে তুলছে লেস্ট্রেন্ড। হ্যাঁ, ভালো কথা। কাগজপত্র দেখে মনে হলো তদন্ত চালানোর মতো অন্তত একটা সূত্র আমি পেয়েছি। পাস বইতে অত কম জমা দেখে সন্দেহ হওয়ায় একটু ভালো করে খুঁজতেই দেখলাম গত 1 বছর এন্তার চেক কাটা হয়েছে মিস্টার কর্নেলিয়াস নামে এক ভদ্রলোকের নামে। ব্যাংক ব্যালেন্স কমে যাওয়ার মূল কারণ এইটাই। কে এই মিস্টার কর্নেলিয়াস? অবসর নেওয়ার পরেও মিস্টার ওয়াল্ডাকারের সঙ্গে তার এত টাকা লেনদেনের কারণটাই বা তা আমাকে জানতেই হবে। এ ব্যাপারে লোকটার কোনো হাত আছে কি? এও হতে পারে আসলে কর্নেলিয়াস একজন দালাল ছাড়ার কিছুই নয়, কিন্তু সে ক্ষেত্রেও কাঁচা অথবা পাকা যা হয় একটা রসিদ থাকা তো দরকার, কিন্তু সেরকম তো কিছুই নেই। অথচ বিপুল অর্থের বিস্তর চেক কাটা হয়েছে তার নামে। আর কিছু যদি না পারি তাহলে অন্তত এই খাতেই শুরু করতে হবে আমার গবেষণা। ব্যাংকে গিয়ে তদন্ত করে জানতে হবে যে ভদ্রলোক এতগুলো চেক নিয়মিত ভাঙিয়ে নিয়ে গেছে
কি তার পরিচয়। কিন্তু সত্যিই কি শেষ পর্যন্ত কোনো সুরাহা হবে ওয়াটসন? আমার মন বলছে হবে না। বুক ফুলিয়ে বেচারা ম্যাকফারলেনকে ফাঁসি কাষ্ঠে ঝোলাবে লেস্ট্রেড, আর কাগজ কাগজে উচ্ছ্বসিত ভাষায় বিজয় গাথা লেখা হবে স্কটল্যান্ড ইয়ার্ডে। সে রাতে শার্লক হোমস ঘুমোতে পেরেছিল কিনা জানি না। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে নেমে দেখি উস্কো খুস্কো অবস্থায় আগে থেকেই বসে রয়েছে সে। টেবিলের ওপর একটা খোলা টেলিগ্রাম। আমাকে দেখে টেলিগ্রামটা আমার দিকে টোকা মেরে এগিয়ে দিয়ে বলল, ওয়াটসন, এ সম্বন্ধে তোমার কি মনে হয়? টেলিগ্রামটা এসছে দেখছি নরউড থেকে। গুরুত্বপূর্ণ তাজা প্রমাণ হাতে এসেছে। ম্যাকফারলেনের অপরাধ অবিসম্বাদিতভাবে প্রমাণিত হলো। আমার উপদেশ, এ কেস ছেড়ে দিন। লেস্ট্রেড, ব্যাপারটা তো বেশ গুরুতর মনে হচ্ছে। আমার উপর এক হাত নেওয়ার আনন্দে এবার বক দেখাতে শুরু করেছে লেস্ট্রেড। আমি কিন্তু এত সহজে ছাড়ছি না। এ সময় এখনো আসেনি। খুব দরকারি, দারুণ গুরুত্বপূর্ণ টাটকা প্রমাণের দুদিকে ধার থাকে জানো তো। শাঁখের করাতের মতো যেতেও কাটে, আসতেও কাটে। লেস্ট্রেড যেদিক দিয়ে আমায় কুপকাত করতে চাইছে, ওরই শিলনোড়া দিয়ে উল্টো দিক থেকে হয়তো আমিও ওকে বেকায়দায় ফেলতে পারি। ব্রেকফাস্ট খেয়ে নাও ওয়াটসন, ব্রেকফাস্ট খেয়ে নাও। আজ আমরা একসঙ্গেই বেরোবো। বেশ বুঝছি, তোমার সঙ্গ, তোমার উপদেশ, তোমার সাহায্য ছাড়া এক পাও আমি আজ চলতে পারবো না। হোমস নিজে কিন্তু মুখে এক দানাও দিল না। না দেওয়ার কারণও আমি জানি। তার অদ্ভুত খামখেয়ালি স্বভাবে এও একটা দিক। চিন্তা ভাবনা উদ্বেগে চরমে পৌঁছালেই খাওয়া দাওয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলে সে। কাজেই সেদিন সকালে ব্রেকফাস্ট স্পর্শ না করে সে যখন আমাকে নিয়ে রওনা হলো নরউডের দিকে, তখন খুব বেশি অবাক হইনি আমি। ডিপডেন হাউসে চারিদিকে তখনও এখানে সেখানে বহু লোক দাঁড়িয়ে জল্পনা কল্পনা করছিল। মনে মনে বাড়িটার সম্বন্ধে যে ছবি এঁকেছিলাম, বাস্তবেও দেখলাম প্রায় তাই। ফটকের মধ্যে মোলাকাত হয়ে গেল লেস্ট্রেডের সঙ্গে। জয়ের আনন্দ ফুটছিল তার চোখে মুখের হাবভাবে। আমাদের দেখেই উল্লাসে চেঁচিয়ে ওঠে লেস্ট্রেড, হ্যালো মিস্টার হোমস, কত দূর এগোলেন? আমার থিওরি যে ভুল তা প্রমাণ করতে পারলেন নাকি? হাতের তাসের তুরুপ মিলল? না, এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি আমি। কিন্তু আমরা পৌঁছেছি। গতকালই পৌঁছেছিলাম, আর আপনাকে তা বলেওছি। আর আজ তা প্রমাণিত হলো এবং এখন আপনাকে দেখাবো। যাক, এবার তাহলে আপনার আগে আগেই চলছি আমরা। কি বলেন মিস্টার হোমস? হ্যাঁ, মনে হচ্ছে দারুণ অস্বাভাবিক কিছু একটা আবিষ্কার করে ফেলেছো। ব্যাপার কি? আপনি দেখছি কিছুতেই আমাদের মতো হার স্বীকার করতে রাজি নন। প্রতিবারেই ঠিক পথেই চলবো এমনটাই আশা করা উচিত নয়। কি বলেন ডক্টর ওয়াটসন? দয়া করে এদিকে আসুন। ম্যাকফারলেন যে খুনি, এ সম্বন্ধে যদি কোনো সন্দেহ এখনো থাকে তা ভঞ্জন করে যান। লেস্ট্রেডের পিছু পিছু প্যাসেজ পেরিয়ে অন্ধকার একটা হল ঘরে পৌঁছালাম আমি আর হোমস। লেস্ট্রেড বলল, খুন করার পর টুপি নেওয়ার জন্য এ ঘরেই এসেছিল ম্যাকফারলেন ছোকরা। এইদিকে দেখুন, এই তো। বলেই আচম্বিতে নাটকীয়ভাবে ফস করে একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দেওয়ালের সামনে ধরল সে। সাদা চুনকাম করা দেয়ালে দেখলাম সাদা রক্তের দাগ। জ্বলন্ত কাঠিটা আরো কাছে এগিয়ে নিয়ে যা দেখলাম তা নিছক রক্তের দাগ নয়, আরো কিছু। বুড়ো আঙুলের একটা সুস্পষ্ট ছাপ ফুটে রয়েছে সাদা দেয়ালের ওপর। মিস্টার হোমস, আপনার আতশ কাজ দিয়ে দেখুন দাগটা। হ্যাঁ, আমি দেখেছি। জানেন তো, দুটো বুড়ো আঙুলের ছাপ কখনো এক হয় না। এরকম কথা শুনেছি বটে। বেশ তো, তাহলে এই নিন, এই মোমের ওপর তোলা ম্যাকফারলেনের বুড়ো আঙুলের ছাপ। এ ছাপ নেওয়া হয়েছে আজ সকালেই। এবার দয়া করে ছাপ দুটো পাশাপাশি রেখে একটু মিলিয়ে দেখবেন কি?
দেওয়ালের রক্তের ছাপের পাশে মোমের ছাপটা ধরতেই আর আতশ কাচের দরকার হলো না, শুধু চোখেই পরিষ্কার দেখলাম দুটো ছাপই উঠেছে একই বুড়ো আঙুল থেকে। এবং চকিতে বুঝলাম ম্যাকফারলেনের ফাঁসির দড়ি আলগা করার ক্ষমতা হোমসের কেন, ত্রিভুবনেরও কারণ নেই। এখানেই তদন্তের শেষ। সব শেষ। হোমসের সুরটা যেন কিরকম কানে লাগতেই ফের তাকালাম ওর পানে। দেখি আশ্চর্য এক পরিবর্তন এসছে ওর চোখে মুখে, সর্বদেহে চাপা উল্লাসে যেন ময়ূরের মতো নৃত্য জুড়েছে ওর দেহের প্রতিটি অনুপরমাণু। আকাশের তারার মতো ঝকঝক করছিল ওর দুটো চোখ। মনে হলো যেন দেহের মনের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে অদম্য অট্টহাসিকে বাঁধ দিয়ে আটকে রাখতে চেষ্টা করছে সে। কি সর্বনাশ, কি সর্বনাশ! ছোকরার পেটে পেটে এত শয়তানি আমি তো কল্পনাও করতে পারিনি। দেখতে তো দিব্যি সন্তশিষ্ট, যেন 7 চরে রা বেরোয় না। আর তলে তলে কিনা না, লেস্ট্রেড, খুব শিক্ষা হলো আমার। নিজের বিচার বুদ্ধিকে দেখছি আর বিশ্বাস করা চলে না। তা ঠিকই বলেছেন মিস্টার হোমস। আমাদের মধ্যে কারোর কারো আত্মবিশ্বাসের বড় বাড়াবাড়ি দেখা যায়, অতটা ঠিক নয়। লোকটা স্পর্ধা দেখে মাথা গরম হয়ে গেল আমার। হোমস কিন্তু গায়ে মাখলো না কিছু, বলল, আমার পরম সৌভাগ্য, আলনা থেকে টুপি নেওয়ার সময় দেয়ালের ওপর আঙুল টিপে ছাপটা রেখে গেল ম্যাকফারলেন। যতই ভাবছি ততই মনে হচ্ছে কি নিরেট গাধা আমি। এমন স্বাভাবিক জিনিস। হ্যাঁ, ভালো কথা লেস্ট্রেড, এত বড় আবিষ্কারটা কার শুনি? হোমসের স্বর অত্যন্ত শান্ত, কিন্তু কথা বলার সময় যেন চাপা উত্তেজনা ঠিকরে ঠিকরে পড়তে লাগলো তার ভাবে ভঙ্গিতে। আবিষ্কার মিসেস লেক্সিংটনের। রাতের পাহারাদারকে ডেকে ডাকটা দেখানি উনি। রাতের পাহারাদার তখন ছিল কোথায়? যে ঘরে খুনটা হয়েছে সেই ঘরের ডিউটি ছিল তার। ঘরের জিনিসপত্র যাতে খোয়া না যায় তাই তাকে রেখেছিলাম। কিন্তু গতকাল এ দাগ পুলিশের চোখে পড়েনি কেন? হল ঘরের দেওয়াল পরীক্ষা করার মতো বিশেষ কোনো কারণ তখন ছিল না। তাছাড়া দেখতেই তো পাচ্ছেন ঘরটা এমন জায়গায় যে সবার চোখ এড়িয়ে যায়। আমরাও তাই বিশেষ নজর দিইনি। ঠিক ঠিক ঠিক, দাগটা গতকাল তাহলে ছিল। কেমন? লেস্ট্রেড এমনভাবে হোমসের পানে তাকালে যে আমার মনে হলো তার ধারণা মাথা খারাপ হয়েছে তার। স্বীকার করতে লজ্জা নেই, আমিও হোমসের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেছিলাম। চোখ মুখে দেহে খুশির রোশনাই, অথচ কথাবার্তা পর্যবেক্ষণ এলোমেলো উদ্দাম। লেস্ট্রেড বলল, মাঝরাতে ম্যাকফারলেন হাজত থেকে বেরিয়ে দেওয়ালের ওপর আঙুলের ছাপ রেখে গেছে ফাঁসির পথ সুগম করতে। এই যদি আপনি ভেবে থাকেন তাহলে আমার আর কোনো জবাব নেই। পৃথিবীতে যে কোনো বিশেষজ্ঞকে আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করুন তিনি যে এ ছাপ ম্যাকফারলেনের আঙুলের ছাপ নয়। এই যে তারই বুড়ো আঙুলের ছাপ, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে আর কি মিস্টার হোমস, আমি প্র্যাকটিক্যাল মানুষ। আমি প্রমাণ যখন পাই সিদ্ধান্ত তখনই তৈরি করি। বসবার ঘরে চললাম আমি রিপোর্ট লিখতে। যদি আপনার আর কিছু বলবার থাকে এ সম্বন্ধে চলে আসুন সেখানে। আবার নির্বিকার হয়ে গেছিল হোমস, যদিও তখনও তার হাবে ভাবে কৌতুকের ছটা আমার চোখ এড়োলো না। ওয়াটসন, ম্যাকফারলেনের তো ভারী বিপদ হলো দেখছি। আমি কিন্তু এখনো হাল ছাড়িনি। এমন কতকগুলো আশ্চর্য পয়েন্ট এসেছে হাতে যে হাল ছাড়তে ইচ্ছে যাচ্ছে না। আন্তরিকভাবেই বললাম, শুনে আমার সত্যি সত্যি আনন্দ হচ্ছে হোমস, কিন্তু আমি তো ভাবলাম দফারাপা হয়ে গেল বেচারা। মাই ডিয়ার ওয়াটসন, এত সহজে ভেঙে পড়লে কি চলে? আসল ব্যাপার কি জানো? লেস্ট্রেড খেটে খুঁটে যেসব প্রমাণ জড়ো করে খাড়া করেছে কেসটাকে, তাদের মধ্যে মারাত্মক গলদ থেকে গেছে একটায়। লেস্ট্রেড কিন্তু সেই ভুল প্রমাণ নিয়েই তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। তাই নাকি? কোনটা শুনি? গতকাল হল ঘরটা আমি পরীক্ষা করেছিলাম এবং আঙুলের কোনো ছাপ আমি তখন দেখিনি। এ প্রসঙ্গ এখন থাকুক ওয়াটসন, চলো খোলা রোদ্দুরে এক পাক ঘুরে আসা যাক।
বাড়ির প্রতিটা দিক নতুন আগ্রহ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো হোমস। তারপর ভেতরে এসে একতলা থেকে শুরু করে চিলে কোঠা পর্যন্ত কিছুই দেখতে বাকি রাখলো না। বেশিরভাগ ঘরেই আসবাবপত্রের কোনো বালাই নেই, তবুও তন্ন তন্ন করে দেখতে ছাড়ল না হোমস। ওপরের শোবার ঘর মোট 3টে, কিন্তু ফাঁকা পড়ে থাকে 12 মাস, কেউই থাকে না সেখানে। চারিদিক ঘিরে চওড়া একটা করিডোর। এইখানে এসেই আবার নতুন করে আনন্দে আটখানা হয়ে পড়ল হোমস। ওয়াটসন, ওয়াটসন, বাস্তবে কি কতগুলো বৈশিষ্ট্য রয়েছে কেসটায়। আমার তো মনে হয় এবার লেস্ট্রেডকেও আমাদের দলে টেনে নেওয়া উচিত। আমাদের উপর টেক্কা দেওয়ায় বেশ কিছুক্ষণ হাসাহাসি করেছে লোকটা। আমার অনুমান যদি সত্য বলে প্রমাণ করতে পারি, তাহলে তার খানিকটা শোধ নেওয়া যেতে পারে। ঠিক ঠিক, খাসা একটা মতলব এসেছে মাথায়। বাইরের ঘরে বসে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা প্রভু পরম উৎসাহের রিপোর্ট লিখে চলেছিল। হোমস এসে বাধা দিয়ে বলল, এই কেসটার রিপোর্ট লিখছো নাকি? হ্যাঁ। শেষ না দেখেই? মানে এই যে, আমার বিশ্বাস সব প্রমাণ এখনো তোমার হাতে আসেনি লেস্ট্রেড। হোমসকে হাড়ে হাড়ে চেনে লেস্ট্রেড এবং বেশ জানে তার এই ধরনের কথাবার্তাকেও আমল না দেওয়া খুব বুদ্ধিমানের কাজ নয়। কলম রেখে অদ্ভুতভাবে হোমসের পানে তাকালো সে, বলল, কি বলতে চান মিস্টার হোমস? এই শুধু একটি কথা, যে সাক্ষীকে আমাদের দারুণ দরকার তাকে তুমি এখনো দেখতেই পাওনি। আমি? আপনি দেখাতে পারেন? মনে হচ্ছে পারি। তাহলে দেখান। আমার যথাসাধ্য আমি করবো লেস্ট্রেড। কতজন কনস্টেবল আছেন এখানে? 3 জন। চমৎকার। প্রত্যেকেই স্বর্ণামার্কা শক্ত সমর্থ পুরুষ তো? তারস্বরে চেঁচাতে পারে সবাই? হ্যাঁ, প্রত্যেকেই সন্ডা মার্কা গাট্টা গোট্টা জোয়ান, কিন্তু তারস্বরে চেঁচানোর সঙ্গে এই কেসে কি সম্পর্ক আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দেব, একটু পরেই বুঝিয়ে দেব। শুধু এই সম্পর্কে নয়, আরো অনেক কিছু সম্পর্কে। এক কাজ করো লেস্ট্রেড, তোমাদের পালোয়ানদের তাহলে হাঁক দাও। আর দেরি করে কি লাভ? মিনিট 5 মধ্যেই 3 জন এসে জমায়েত হলো হল ঘরে। হোমস বলল, আউট হাউসে প্রচুর খড় আছে, 2টো আঁটি সেখান থেকে নিয়ে এসো তোমরা। খড়টা থাকলে চট করে সাক্ষী বেরিয়ে আসবে সবার সামনে, অন্তত আমার তো তাই বিশ্বাস। ধন্যবাদ। ওয়াটসনের পকেটে দেশলাই আছে। মিস্টার লেস্ট্রেড, এবার সবাই মিলে আমার পিছু পিছু চলে এসো ওপর তলায়। আগেই বলেছি, ওপর তলায় 3টে শোবার ঘর ঘিরে ছিল এক চওড়া করিডোর। করিডোরের এক প্রান্তে সদল বলে এসে পৌঁছালো হোমস। কনস্টেবলরা দাঁত বার করে হাসতে শুরু করে দিয়েছিল। লেস্ট্রেড বড় বড় চোখে তাকিয়েছিল বন্ধুবরের পানে। হোমসের দাঁড়ানোর ভঙ্গিমা দেখে মনে হলো যেন ঐন্দ্রজালিক এসে দাঁড়িয়েছে ভেলকি দেখিয়ে আমাদের মুন্ডু ঘুরিয়ে দেওয়ার জন্য। লেস্ট্রেড, একজন কনস্টেবলকে 2 বালতি জল আনতে পাঠাতো দেখি। খড়ের বান্ডিল দুটো এখানে রাখো মেঝের ওপর, দুদিকের দেওয়াল থেকে যেন তফাতে থাকে। হ্যাঁ ঠিক আছে, আমরা তৈরি। রাগে লাল হয়ে উঠেছিল লেস্ট্রেডের মুখ। মিস্টার শার্লক হোমস, এ কি ছেলে খেলা হচ্ছে নাকি? আপনি যদি সত্যি কিছু জেনে থাকেন তবে তা এভাবে লোক হাসানোর ভরং না দেখিয়ে খুলে বলা উচিত আপনার। মাই গড লেস্ট্রেড, তুমি তো জানোই জবরদস্ত কোনো কারণ না থাকলে আমি কিছুই করি না। ঘন্টা কয়েক আগে সাফল্যের সূর্য যখন প্রায় তোমার দিকেই ঢলে পড়েছিল, তখন আমাকে নিয়ে যে একটু ঠাট্টা তামাশা জুড়েছিলে, তা নিশ্চয়ই এত তাড়াতাড়ি তুমি ভুলে যাওনি লেস্ট্রেড। কাজেই আমি যদি একটু ধুমধাম করি, একটু উৎসব করি, তাতে তোমার তো গায়ের জ্বালা ধরা উচিত নয়। ওয়াটসন, এদিকে জানলাটা খুলে দিয়ে খড়ের গাদায় আগুন লাগাও। হোমসের কথা মতো তাই করলাম। জানলা দিয়ে হাওয়ার ঝাপটা আসায় পটপট শব্দে দাউ দাউ করে জ্বলতে লাগলো শুকনো খড়ের গাদা। পুঞ্জ পুঞ্জ ধোঁয়ায় দেখতে দেখতে ভরে উঠল সমস্ত করিডোরটা। লেস্ট্রেড, এবারে দেখা যাক পাওয়া যায় কিনা আমার সাক্ষীকে। সবাই মিলে একসঙ্গে গলা চিরে আগুন বলে চিৎকার করে উঠবে। সবাই তৈরি তো? আচ্ছা, 1 2 3 আগুন!
একসঙ্গে সবাই বিকট শব্দে চিৎকার করে উঠলাম। ধন্যবাদ, আর একবার কষ্ট দেব তোমাদের। আগুন আগুন আগুন! আর একবার সবাই মিলে আগুন আগুন আগুন! নরউডের প্রত্যেকেই বোধহয় আঁতকে উঠেছিল সেই বাজখাই চেঁচানি শুনে। শব্দ মিলিয়ে যাওয়ার আগেই ঘটল আশ্চর্য ব্যাপারটা। করিডোরের যে অংশটা চুনকাম করা নিরেট দেওয়াল ভেবেছিলাম, আচম্বিতে দড়াম করে সেখানকার খানিকটা অংশ ফাঁক হয়ে গেল দরজার মতো, এবং গর্তের মধ্যে থেকে খরগোশ যেমন তড়াক করে লাফিয়ে বেরিয়ে আসে, ঠিক তেমনই ভাবে ছিটকে দরজার ওপাশ থেকে এপাশে এসে পড়ল শুকনো চেহারার খর্বকায় একটি মানুষ। শান্ত স্বরে হোমস বলল, ক্যাপিটাল, ওয়াটসন, এক বালতি জল ঢেলে দাও খড়ের গাদায়। ঠিক আছে ঠিক আছে, ওতেই হবে। লেস্ট্রেড, এই হলো তোমার পয়লা নম্বরের অদৃশ্য সাক্ষী, মিস্টার জোনাস ওয়ালডাকার। ফ্যাল ফ্যাল করে নবাগতের দিকে তাকিয়েছিল লেস্ট্রেড, আর হঠাৎ করিডোরের জোরালো আলোয় বেরিয়ে এসে চোখ পিটপিট করে ধুমায়িত খড়ের গাদা আর আমাদের দিকে তাকাচ্ছিল ভোজভাজির মতো বেরিয়ে আসা নবাগত লোকটা। জঘন্য মুখ তার, যেমন ধূর্ত তেমনই কুটিল, মুখের পরতে পরতে বিদ্বেষ বিষ ছড়ানো, হালকা ধূসর দুটি চঞ্চল চোখ আর ধবধবে সাদা চোখের পাতা দেখেই কেমন যেন মনে হয় ফিচেল বুদ্ধিতে জুড়ি নেই এই বুড়োর। অনেকক্ষণ পরে সামলে নিয়ে হুঙ্কার দিয়ে ওঠে লেস্ট্রেড। এসবের মানে কি? এতদিন ওর ভেতরে কি করছিলেন শুনি? রাগে গনগনে হয়ে উঠেছিল লেস্ট্রেডের মুখ। কুঁচকে ছোট হয়ে গিয়ে হাসবার চেষ্টা করলো ওল্ডেকার। বলল, কারোর কোনো ক্ষতি তো আমি করিনি। করেননি? নিরাপরাধ একটি ছেলেকে ফাঁসির কাঠে ঝোলাতে হলে যা যা করার দরকার সবই করেছেন আপনি। এই ভদ্রলোক না থাকলে তো আপনার টিকি ধরা যেত না। কাঁদো কাঁদো হয়ে উঠল ওল্ডাকারের কুৎসিত জানোয়ারের মতো মুখখানা। প্যান প্যানে নাকি সুরে বলল, বিশ্বাস করুন, নিছক তামাশা ছাড়া আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। হ্যাঁ, তামাশা তামাশা বার করছি আপনার। কয়েক বছরের জন্য রামগরুরের ছানা বানিয়ে ছাড়বো আপনাকে। নিচে নিয়ে যাও এনাকে। আমি না আসা পর্যন্ত বসবার ঘরে আটকে রাখো। ওয়াটসন, চলো এবার দেখা যাক ইঁদুরটা ঘাপটি মেরে কোথায় বসেছিল। কাঠের ওপর পলিস্তারা করা পার্টিশনের ঘায়ে সুকৌশলে লুকোনো দরজাটা দেখলে মনে হয় প্যাসেজের শেষ বুঝি এইখানে, কিন্তু দরজা খুললে বোঝা যায় আরো 6 ফুট পরে নিরেট দেওয়ালের ধারে এসে তার শেষ। বর্গার কাছে সরু সরু ঘুলঘুলি দিয়ে সামান্য আলো আসছিল ঘরটায়। দু একটা আসবাবপত্র, খাবার আর জল ছাড়াও প্রচুর বই আর দৈনিক পড়ে থাকতে দেখলাম কুঠরির মধ্যে। বেরিয়ে এসে হোমস বলল, স্থপতি হওয়ার সুবিধে তো এইখানেই। কাক পক্ষীকে না জানিয়ে নিজেই বানিয়ে রেখেছে খাসা চোরা কুঠুরিটা। বিটলেমোর সাক্ষী রেখেছে শুধু একজনকে, মিসেস লেক্সিংটন। লেস্ট্রেড, এই ভদ্র মহিলাকেও তোমার ঝোলায় পুরতে ভুলো না যেন। না না না, বলবো না মিস্টার হোমস, কিন্তু এ জায়গার হদিশ কি করে পেলেন বলুন তো? তাহলে প্রথম থেকেই বলি। প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল বিটলে বুড়োটা বাড়িতেই লুকিয়ে আছে। আমি দুটো করিডোরেই পা মেপে মেপে হেঁটে দেখলাম, ওপরেরটা নিচেরটার চাইতে 6 ফুট কম লম্বা। সুতরাং আমার বিশ্বাস যে অমূলক নয় তার প্রমাণ আমি পেলাম, এবং তার গোপন জায়গারও হদিশ পেলাম। আগুন আগুন চিৎকার শুনলে প্রাণের ভয় কোটর ছেড়ে সে বেরোবে। তাই ওই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন আর কি। অবশ্য ওসব কিছু না করেই তাকে গ্রেপ্তার করা যেত, কিন্তু তার নিজে বেরিয়ে আসাটা বেশ একটা মজার দৃশ্য হবে মনে করেই এই নাটকের অবতারণা আমি করেছি। এছাড়াও একটা উদ্দেশ্য ছিল, আজ সকালে তোমার মশকরার প্রতিফল এইভাবেই তোমার পাওয়া উচিত। সেদিক দিয়ে আপনি আমার উচিত শিক্ষাই দিয়েছেন স্যার, কিন্তু লোকটি যে বাড়িতেই ঘাপটি মেরে আছে এ খবর আপনি পেলেন কার কাছ থেকে? ওই বুড়ো আঙুলের ছাপের কাছ থেকে। তুমি বললে সব শেষ, আমিও বললাম তাই, কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থে।
আমি জানতাম গতকাল এ ছাপ ওখানে ছিল না। সব জিনিস আমি একটু বেশি খুঁটিয়ে দেখি তো, আড়ালে আবডালে দু চার কথা বলতেও ছাড়ো না তোমরা। গতকাল হল ঘরটাও আমি এইভাবেই দেখেছিলাম বলে ভালো করেই জানতাম দেওয়ালে কোনো দাগ ছিল না। তাহলে দাঁড়াচ্ছে ছাপটা ফেলা হয়েছে রাত্রেই। কিন্তু 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 কিভাবে? ভেরি ইজি। প্যাকেটগুলো গালামোহর করার সময় জোনাস ওল্ডাকার একবার ম্যাকফার্লেনের বুড়ো আঙুলটা নরম মোমের উপর চেপে ধরে গালার উপর টিপে ধরেন। জিনিসটা এমনই স্বাভাবিক এবং এত তাড়াতাড়ি হয়েছে যে খুব সম্ভব ম্যাকফার্লেনের নিজেরও তা মনে নেই। ওল্ডাকার অবশ্য মনে কোনো পেঁচ না নিয়েই কাজ করেছেন। পরে চোরাকুঠুরির মধ্যে একলা বসে সমস্ত কেসটা মনে মনে তোলপাড় করার সময় ওর মাথায় আসে যে ছাপটাকেই কাজে লাগিয়ে অকাট্য প্রমাণ খাড়া করে আরো জোরালো করে তোলা যাবে বেচারি ম্যাকফার্লেনের মামলাকে। গালামোহর থেকে বুড়ো আঙুলের ছাপটা মোমের ছাঁচে তুলে নেওয়া খুবই সোজা। তারপর আঙুলে আলপিন ফুটিয়ে রক্ত বার করে সেই রক্ত দিয়েই মোমের ছাঁচটাকে ভিজিয়ে নিয়ে দেওয়ালে টিপেছেন হয় তিনি নিজেই, আর নয় মিসেস লেক্সিংটন। দলিলপত্রগুলো যদি একবার নেড়েচেড়ে দেখো লেস্ট্রেড, আমি বাজি রেখে বলতে পারি লেস্ট্রেড, অন্তত একটা গালামোহরে ম্যাকফার্লেনের ছাপ তুমি পাবেই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আপনার কথা শুনে সবকিছু ক্রিস্টালের মতো পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন মিস্টার হোমস, এই সাংঘাতিক সততার উদ্দেশ্য কি? আমার খুব মজা লাগছিল লেস্ট্রেডের ছেলে মানুষের মতো প্রশ্ন করা দেখে। অশিষ্ট আচরণের খোলস চকিতে খসিয়ে ফেলে শিষ্যের মতো গুরুর কাছে সমস্যা সমাধানের প্রয়াস দেখে। উদ্দেশ্য অনুমান করা খুব কঠিন নয় লেস্ট্রেড। জোনাস ওল্ডাকারের মতো দারুণ ঈর্ষাকাতর প্রতিহিংসাপরায়ণ লোক তুমি দুটো দেখতে পাবে কিনা সন্দেহ। জানো কি, ম্যাকফার্লেনের মা তাকে বিয়ে করতে রাজি হননি। জানো না? আরে তখনই তো আমি তোমায় বললাম শুরু করো ব্ল্যাক হিদে আর শেষ করো নরউডে। যাই হোক, ম্যাকফার্লেনের মায়ের এই প্রত্যাখ্যান ওল্ডাকারের বুকে যে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল তা সারা জীবন জ্বলেছে। বয়সের ভারে ক্ষমার বাড়ি সিঞ্চনে তা স্তিমিত হয়ে আসার বদলে আরও লেলিহান হয়ে উঠেছে। বিদ্বেষ বিষে জর্জর কুটিল মস্তিষ্কে সারা জীবন ধরে শুধু প্ল্যান এঁটেছেন আর প্রতীক্ষা করেছেন, সুযোগ কিন্তু আসেনি। গত 2-1 বছর ধরে কপাল বড় মন্দ গেছে তাঁর। লুকিয়ে চুরিয়ে শেয়ার মার্কেটে ভাগ্য পরীক্ষা করতে গিয়ে খুব সম্ভব বেকায়দায় পড়েছিলেন। পাওনাদারদের মতো বুড়ো আঙুল দেখানোর মতলব মেটে মিস্টার কর্নেলিয়াসের নামে মোটা টাকার চেক কাটতে শুরু করেন। আমার বিশ্বাস জোনাস ওল্ডাকারের ছদ্মনাম কর্নেলিয়াস। চেকগুলো সম্পর্কে এখনো কোনো তদন্ত করিনি বটে, তবে আমার ধারণা ছোটখাটো কোনো টাউনে কর্নেলিয়াস নামেই ভাঙানো হয়েছে এই চেকগুলো। মাঝে মাঝে হয়তো সেখানে গিয়ে ওল্ডাকার কর্নেলিয়াস সেজে থেকেও এসেছেন। তার আসল মতলব ছিল সমস্ত টাকা তুলে নেওয়ার পর একেবারে নাম ধাম পাল্টে নতুন পরিবেশে নতুনভাবে নতুন জীবন শুরু করার। আপনার অনুমান সঠিক হওয়াই স্বাভাবিক মিস্টার হোমস। এখানকার পাত্তারে গুটিয়ে পড়ার আগে তার একদা প্রিয়তমার বুকে শেল হেনে যাওয়ার চমৎকার পরিকল্পনার জন্যে তুমি তার তারিফ না করে পারবে না লেস্ট্রেড। এক ঢিলে 2 পাখি মারার আয়োজন করেন ভদ্রলোক। পুলিশ যাতে তার পিছু নিতে না পারে তাই বেমালুম উধাও হয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে ম্যাকফার্লেনের মায়ের মন ভেঙে দেওয়া তার ছেলেকে খুনি প্রমাণ করে। কি সাংঘাতিক নিষ্ঠুর প্ল্যান তুমি ভাবতে পারছো ওয়াটসন? একেবারে দক্ষ শিল্পীর মতো ধাপে ধাপে নিখুঁত ভাবে প্রায় শেষ করে এনেছিলেন প্ল্যানটা। পাকাপোক্ত মোটিভ হিসেবে উইলের আইডিয়া চুপি সারে মা বাপকে না জানিয়ে ম্যাকফার্লেনের ব্ল্যাক হিদে আসা, ছড়ি রেখে দেওয়া, রক্তের দাগ, ছাইয়ের গাদায় বোতাম আর জানোয়ারের দেহাবশেষ। সবই হয়েছিল অপূর্ব। কয়েক ঘন্টা আগেও আমিও হালে পানি পাইনি। ভেবেছিলাম এই মরণ জাল থেকে আর উদ্ধার নেই বেচারি ম্যাকফার্লেনের। কিন্তু প্রত্যেক দক্ষ শিল্পীর একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা যে থাকে ওয়াটসন, আর তা হচ্ছে ঠিক কখন আর না এগিয়ে থামা উচিত সেই জ্ঞান। কেসটাই কোনো গলদি ছিল না, তবু শিকারের গলায় দড়ির ফাঁস আরো একটু আঁট করে দেওয়ার বিকৃত কল্পনায়
উল্লসিত হয়ে একটু এগোতেই গেল সব মাটি হয়ে। চলো হেলে স্ট্রেট, এবার নিচে যাওয়া যাক, লোকটাকে দু একটা প্রশ্ন করার আছে। বৈঠকখানার দুপাশে পুলিশম্যান নিয়ে বসেছিলেন ধুরন্ধর শিরোমণি কুটিলমতি জোনাস ওয়াল্টাকার। আমরা ঢুকতেই আবার শুরু হলো নাকি সুরে একঘেয়ে প্যানপ্যানানি। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, নিছক রগড় করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। নিজেকে লুকিয়েছিলাম শুধু আমার অন্তর্ধানের ফলে কি হয় না হয় তা দেখার জন্য স্যার। বেচারা মিস্টার ম্যাকফার্লেনের কোনো রকম ক্ষতি করার মতলব নিয়ে আমি কিছু করিনি স্যার। সে বিচার করবে জুরিরা। আমরা আপনার নামে ষড়যন্ত্র করার মামলা দায়ের করব। খুন করার প্রচেষ্টার চার্জ আনতে পারলে তো কথাই নেই। হ্যাঁ, খুব সম্ভব এও দেখতে পাবেন যে আপনার পাওনাদারেরা আইনসঙ্গতভাবেই মিস্টার কর্নেলিয়াসের ব্যাংক তহবিল আটক করে বসে আছে। চমকে উঠে খড়খড়ে বিষাক্ত চোখে বন্ধুবরের পানে এক ঝলক তাকিয়ে নিলেন খর্বকায় বুড়ো। তারপর বললেন, ধন্যবাদ আপনাকে। আমার দেনা আমি শিগগিরই শোধ করে দেব। আমার তো মনে হয় আগামী কয়েক বছর অনেক ঝামেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনাকে। হ্যাঁ, ভালো কথা। আপনার পুরনো ট্রাউজার্সের সঙ্গে কাঠের গাদায় আর কি ফেলেছিলেন বলুন তো? মরা কুকুর, খরগোশ? তবে কি বলবেন না? কি বিপদ, এত নিষ্ঠুর হলে চলে কি করে? আচ্ছা, বেশ 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 বেশ, আমি ধরে নিচ্ছি পোড়া হাড়, ছাই আর রক্তের চাহিদা মেটাতে গোটা 2 খরগোশই যথেষ্ট, তাই তো? ওয়াটসন, ওয়াটসন, এই কাহিনী যদি কোনো দিন লেখো তবে খরগোশ দিয়েই তা শেষ করো কিন্তু।